ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমাদের প্রাইমারি টেটের ক্লাস চলছে। প্রাইমারি টেটের জন্য যে বাংলা যে পেডাগজির অংশ পড়তে হয় সেটা থেকে তোমাদের এখন ক্লাস করাচ্ছি। তোমাদের আজকে ক্লাস নাম্বার 9। তোমরা বিভিন্ন কোয়েশ্চেন্স গুলো দেখছো, আজও সেভাবেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। এবং এক্ষেত্রে আমার যেটা বলার, যে দেখো দিনে দিনে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং তোমাদেরকে আমি গতকাল ক্লাসে সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিয়েছি যে এই সিলেবাস ধরে এই টপিক কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। পেডাগজিতে অন্তত বেশি নম্বর পেতে হলে, কারণ তোমাদের ইন্টারভিউতে যতই বলুক যে 90 মার্কসের যে পাস, তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে গেলে অন্তত 120-র উপরে পেতে হবে, ঠিক আছে? যা এখন কম্পিটিশন, তাই সেই নম্বরটা পাওয়ার জন্য প্রত্যেকটা অংশ খুঁটিয়ে পড়তে হবে, যতগুলো টপিক রয়েছে। এবং বাংলাও সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যার 15 মার্কস, মানে যতগুলো সাবজেক্ট তোমাদের রয়েছে তার যে পেডাগজির অংশ, সিডিপিটা বাদ দিয়ে সবটাই কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়াশোনা করে যেতে হবে। আচ্ছা, ইতিমধ্যেই আমি তোমাদের জানিয়েছি যে তোমাদের একটা 2200 ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তোমাদের হাইকোর্টের রিসেন্টলি এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন যে ক্লার্কের যে পোস্টে যে নোটিফিকেশন ফর্ম ফিল আপ চলছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর জন্য যে একটা পিডিএফ নোটস পাওয়া যাচ্ছে জিকে, অনলি ₹50-তে। যারা এখনো কালেক্ট করনি তারা কিন্তু এই নাম্বারে পেটিএম বা ফোন পে রয়েছে, সেখানে তোমরা অবশ্যই পেমেন্ট করতে পারো এবং অবশ্যই স্ক্রিনশট দেবে, দিয়ে এই নোটসটা কিন্তু কালেক্ট করতে পারো। ওকে, চলো দেখো আজকে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন, আজকের কোয়েশ্চেন লেভেলটা একটু দেখবে। এবং এই ধরনের প্রশ্ন পড়তে গেলে অবশ্যই কিন্তু এই টেক্সচুয়াল বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, নইলে কিন্তু কেউ উত্তর করতে পারবে না। বি কেয়ারফুল, ঠিক আছে? চলো দেখো, বলছে যে মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কি? আজকের কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন। আমার যতটুকু মনে পড়ছে এর আগে তোমাদের এই প্রশ্নটা আমি করিয়েছি। মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ হচ্ছে আগে মাতৃভাষার চর্চা করব, তারপর অন্যান্য ভাষাকে যুক্ত করব। অর্থাৎ এখানে অপশন বলছে কেবল মাতৃভাষা শেখা, 2 বলছে মাতৃভাষার মাধ্যমে শেখা, সি বলছে যে প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরো কোনো ভাষাকে যুক্ত করা, আর বলছে অনেক ভাষা এবং বিদেশি ভাষা সমূহ মাতৃভাষা রূপে শেখা। না, প্রত্যেকেরই একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে, আগে সেই ভাষাটাকে শিখে তারপর অন্যান্য বিদেশি ভাষা বা অন্যান্য সব ভাষাকে যুক্ত করা। শুধুমাত্র বিদেশি নয়, এক্ষেত্রে হিন্দি, নিজের দেশের অন্যান্য ভাষাকেও যুক্ত করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর হলো 1C। এক্ষেত্রে উত্তর হচ্ছে ফার্স্ট স্টেপটা 1C। নেক্সট নেক্সট দেখো, বলছে যে বিদ্যালয় শিক্ষা কর্মপন্থায়, বলছে যে বিদ্যালয় শিক্ষা কর্মপন্থায় ভাষা যে নামে পরিচিত, সেটা কি? ভাষা যে নামে পরিচিত সেটাকে আমরা কি বলে থাকি? ঠিক আছে, এক্ষেত্রে যেটা উত্তর এখানে অপশনে বলছে, একটা বলছে যে বহুভাষিক শিক্ষা, একটা বলছে শিক্ষার ভাষা, একটা বলছে মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিক, আর একটা বলছে 3 ভাষা পদ্ধতি। ঠিক আছে, দেখো এখানে আমরা সকলেই জানি আমরা প্রথম যে ভাষাটা তোমার কি বলে শিখি, যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। তাহলে আমাদের প্রথম যে ভাষা আমরা জানছি, প্রথম ভাষা হচ্ছে কি না মাতৃভাষা। তারপরে যে ভাষা অর্থাৎ দ্বিতীয় যে ভাষা, দ্বিতীয় ভাষা যে সূত্রটা রয়েছে সেটা কি? দ্বিতীয় ভাষা হচ্ছে আমাদের কোনো আধুনিক বা আমরা আমাদের কর্মক্ষেত্রে যে ভাষাটা করি সেটা, সেটা হতে পারে ইংরাজি ভাষা। আবার অনেক ক্ষেত্রে হিন্দিও সেখানে অ্যাকসেপ্ট করা হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হিন্দিও সেখানে অ্যাকসেপ্ট করা হয়। আর তৃতীয় ভাষা হচ্ছে সাধারণত, তৃতীয় যে ভাষা সেখানে হিন্দিভাষী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হিন্দিটাকে দ্বিতীয় ভাষা করা হয় এবং তৃতীয় ভাষা ইংরাজি করা হয়। আর আমাদের এখানে যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি করা হয় এবং তৃতীয় ভাষা হচ্ছে হিন্দি। বেশি ক্ষেত্রে এই ধরনের এই সূত্রটা ফলো করা হয়।
একে আমরা বলছি যে আমাদের যে তোমার কি বলে, একে আমরা কি বলছি, এই সূত্রটাকে আমরা বলছি ত্রিভাষা সূত্র। এই সূত্রকে আমরা বলছি ত্রিভাষা সূত্র। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হচ্ছে, এই ত্রিভাষা অর্থাৎ তিন ভাষার পদ্ধতি যেটা, সেটা হবে উত্তর। ওকে, তিন ভাষার পদ্ধতি, তাহলে 2 এর ডি হলো উত্তর। নেক্সট 3-এরটা দেখো, বলছে 3-এর প্রশ্নটা দেখো, বলছে যে সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি হলো। আচ্ছা, সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি হলো, বলছে যে এমন একটি ধারণা যেখানে শিক্ষার্থীরা বর্ণ, ধ্বনি থেকে শব্দ, শব্দগুচ্ছ এবং বাক্যের মধ্যে দিয়ে ভাষাটা বোঝে বা শেখে। আরেকটা হলো এমন একটি ধারণা যেখানে ভাষাখণ্ড দিয়ে ভাষাটা শেখে এবং তারপর তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন শব্দ, বর্ণ এগুলো ইত্যাদি বোঝে। ঠিক আছে, আবার যেখানে বলছে ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ যেমন এটা বর্ণমালা, হ্যাঁ এটা কর্ণমালা হয়েছে, সরি, এটা হবে বর্ণমালা। বর্ণমালার অক্ষর পরিচিতির মধ্য দিয়ে ভাষা শিক্ষণ শুরু হয়। আর এমন একটি ধারণা যেখানে সব ভাষাই একইভাবে শেখানো হয়, যেখানে এখানে দেখো এটা ভাষাই হবে শব্দটা, সব ভাষাই একইভাবে শেখানো হয়। দেখো, সব ভাষা তো একইভাবে শেখানো যেতে পারে না। ঠিক আছে, আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে ভাষা শিক্ষণ এমন একটা হবে যেখানে একটি শিশু যোগাযোগ করতে পারবে, যোগাযোগের মাধ্যমে তার ভাষার প্রতি অর্জন, অর্জন হচ্ছে প্রথমে ভাষা শেখার ক্ষেত্রে, অর্জন হলো প্রথমে, অর্থাৎ যেটাকে আমরা আত্মীকরণ বলি, এবং তারপরে হচ্ছে শিখন। ঠিক আছে, তাহলে অনুশীলন দরকার, অর্জন দরকার, যোগাযোগটা দরকার, এটা দরকার। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের ওই ভাষা খণ্ডের মধ্যে দিয়ে ভাষা শেখা এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন শব্দ, বর্ণ এগুলো থেকে শেখা, এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, যেমন যেমন আমাদের রোজকারের যে জীবন, সেখানে ভাষাটাকে ব্যবহার করবার জন্য একজন শিক্ষক কি করবেন, একটি ভাষাকে কর্মসাধন পদ্ধতির দ্বারা ব্যবহার করবেন। কর্মসাধন পদ্ধতি যেখানে তিনি বাড়ির কাজ দেবেন। ঠিক আছে, অর্থাৎ একটা শব্দ সে প্রথমে শিখবে, তার অর্থটা বুঝতে পারবে, তারপর সেগুলোতে কি কি বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলো বুঝবে। ঠিক আছে, সেই জন্য এখানে বিটা উত্তর। তাহলে 3 আনসার হবে বি। নেক্সট নেক্সট দেখো, বলছে যে ভাষা শিক্ষায় কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে অর্থাৎ মেমোরাইজেশন ভাষা শিক্ষার একটি প্রেক্ষিত হিসাবে মান্যতা দেয়। মনে রাখাকে ভাষা শিক্ষার, বলছে যে ভাষা শিক্ষায় কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে ভাষা শিক্ষার একটি প্রেক্ষিত হিসাবে মান্যতা দেয়। এখানে আমরা বলবো এই যে ব্যাকরণ যে অনুবাদ যে পন্থা, সেটাই হচ্ছে আমাদের মনে রাখা। ব্যাকরণ অনুবাদ পন্থা কেন বলছে, যে এই পদ্ধতিটা শেখার মানে শিখনের একটা উপায়, যেখানে আমরা ব্যাকরণ সম্পর্কে বিশদে জানতে পারি। শিক্ষার্থী কি করছে, প্রথমে মাতৃভাষাটা শিখছে, তারপরে পাঠের অন্যান্য অংশগুলোকে কি করে ভাষায় নিজেদেরকে অনুবাদ করে নিজের ভাষায়। ঠিক আছে, এক্ষেত্রে সে ব্যাকরণের নিয়মগুলোকে প্রয়োগ করবে। ঠিক আছে, সঠিকভাবে তার উপরে। আর সেই কারণেই আমরা এটা বলতে পারি যে মনে রাখাকে এটা ব্যাকরণের শিক্ষার মধ্যে দিয়েই কিন্তু পসিবল হবে। ঠিক আছে, এটা একটা শিক্ষণ পদ্ধতি, যেটা একটা শিক্ষণ পদ্ধতি, তাই জন্য এক্ষেত্রে আমরা বলবো 4B। নাম্বার 5 বলছে দেখো যে কাব্যা একজন ভাষা শিক্ষক, কাব্যা একজন ভাষা শিক্ষক যিনি তার ছাত্রদের, কাব্যা একজন ভাষা শিক্ষক যিনি তার ছাত্রদের বিভিন্ন বিষয় অনুযায়ী শব্দ খুঁজতে এবং সেই সব শব্দের বন্ধু শব্দ
সরবরাহ করতে বললেন। এই পদ্ধতি কি নামে পরিচিত? বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত, শব্দ জাল, শব্দ খেলা, ওয়ার্ড প্লে যেটাকে আমরা বলি, আর শব্দ সংগঠন। শব্দ সংগঠন। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে বলছে যে বৈশিষ্ট্য অনুযায়ী একজন শিক্ষক কি করবেন, যিনি বিভিন্ন বিষয় অনুযায়ী শব্দগুলোকে খুঁজতে দেবেন। ঠিক আছে, এবার আগে পরে করে দেবেন, তিনি বলবেন যে প্রত্যেকটা তুমি মানে ধরো একটা ছবি দেখিয়ে দিল যেটা অনুযায়ী সাজাতে বললো, তাই ওই বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত এই বিষয়টা বলা হয়েছে, অর্থাৎ একটা অন্যের সঙ্গে রিলেটেড। তো এটাকে মানে সাজাতে হবে, ঠিক আছে, সাজাতে হবে। তো বৈশিষ্ট্য অনুযায়ী তাকে ওটাকে বলবে, এটাকে আমরা কি বলি, কলোকেশন বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কলোকেশন বলে থাকি। এগুলো বিশেষণের মাধ্যমে কিন্তু এবং ক্রিয়ার দ্বারা এগুলো সংস্থাপিত করতে হয়। তাই জন্য এক্ষেত্রে উত্তরটা হচ্ছে এ, এক্ষেত্রে উত্তর হবে 5A। চলো নেক্সট। বলছে একজন শিক্ষক তার ছাত্রদের ভাষা সক্ষমতার পরীক্ষা নেওয়ার জন্য, বলছেন যে একজন শিক্ষক তার ছাত্রদের ভাষা সক্ষমতার পরিচয় নেবার জন্য প্রশ্নপত্র তৈরি করেছেন। তিনি একটি অনুচ্ছেদের প্রতিটি পঞ্চম শব্দ তুলে নিয়েছেন এবং তারপর ছাত্রদের না থাকা সম্ভাব্য শব্দগুলি দিতে বলেছেন। এই পাঠ পদ্ধতির নাম কি? এটা খুব মজার প্রশ্ন। পাঠ্য অনুচ্ছেদ এটা তো হবে না। শব্দ ভান্ডারের পরীক্ষা না, পঞ্চম শব্দটাকে তুলে নিয়েছে, যেমন ক খ গ ঘ উঙ, উঙটাকে তুলে নিয়েছে, তাহলে তারপর ছাত্রদের না থাকা সম্ভাব্য শব্দগুলো দিতে বলেছেন, যেগুলো তিনি তুলে নিয়েছেন সেগুলো বলেছেন এবার তোমরা দাও, খুঁজে দাও। তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি বদ্ধ পাঠ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ক্লোজ রিডিং বা ক্লোন করা। ঠিক আছে, অর্থাৎ দেখবে যেগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমরা বলে থাকি না, এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করা নয় বিষয়টা। ঠিক আছে, ক্লোজ টেস্ট বলা হয় যেটাকে, সেটাকে যেগুলোকে তুলে নেওয়া হয়েছে। শিক্ষার্থী পাঠের বস্তুর একটা রূপরেখা, সমস্ত কিছুকে শনাক্ত করবে, কোথায় কি শব্দ ভান্ডার, কোথায় কি আছে, কোনটা বাদ চলে গেছে হাইলাইট করবে, সেগুলোকে আগে নিজেরা শনাক্ত করবে, তারপরে খুঁজে বের করবে। এই যে আগে শনাক্ত করছে তারপরে খুঁজে বের করছে, তাহলে কি কি নেই সেগুলো আগে শনাক্ত করা ফার্স্ট কাজ। নেই কোনগুলো, তারপরে হচ্ছে তোমার, তারপরে সেগুলো খুঁজে বের করবে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বদ্ধ পাঠ। ঠিক আছে, যেটাকে আমরা বলি বদ্ধ পাঠ। 6 আনসার হচ্ছে ডি, 6 আনসার হবে ডি। নেক্সট, নেক্সট হচ্ছে যে বলছে যে বলার সময় যথাযথ উচ্চারণে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার কি? একে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকি বলার পদ্ধতি। ঠিক আছে, এটাকে আমরা বলবো বলার পদ্ধতি। 7 আনসার হলো বি, যেটাকে আমরা বলছি বলার পদ্ধতি। বলার পদ্ধতি অর্থাৎ যেটা আমরা মৌখিকভাবে বলি, যেখানে আমরা তোমার মৌখিকভাবেই বলি বা লিখিতভাবেই বলি, দেখবে আমরা অটোমেটিক্যালি একটা আমাদের বলাটা এসে যায় মুখে। ঠিক আছে, এই জায়গায় সেইভাবে আমরা অর্থ নির্মাণ করতে পারি, ভাগ করতে পারি, এইগুলো। তবে এক্ষেত্রে আমরা যাদের সঙ্গে এটা করব তারা যাতে বিরক্ত না হয়, এই বিষয়গুলো মানে দুজন ব্যক্তি বা ততোধিক ব্যক্তির মধ্যে যেন চিন্তাশীলতা থাকে, চিন্তা ভাবনা থাকে, একটা অনুভূতি থাকে, সেগুলো থাকাটা দরকার। এগুলো বলার পদ্ধতির একটা বৈশিষ্ট্য। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো 8 নম্বর কোয়েশ্চেনে বলছে শিক্ষাদানের পদ্ধতি হিসাবে গল্প কথন কখন ব্যবহৃত হয়? একটা শোনার কাজে বাচ্চাদের ব্যস্ত রাখতে, শিশুদের বলার দক্ষতা বৃদ্ধি করতে,
ভাষা সাক্ষরতা দক্ষতার বিকাশ ঘটাতে, এটা ঘটাতে হবে, ঘটাতে হয়ে গেছে। আর শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখতে, শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখতে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে ঘটাতে, এখানে ভাষা ও সাক্ষরতা দক্ষতার বিকাশ ঘটাতে, ভাষা এবং সাক্ষরতা দক্ষতার বিকাশ ঘটাতে, ঠিক আছে, এটা হবে উত্তর। এইটের আনসার হচ্ছে সি। তার কারণ এখানে আমাদের যেটা দরকার যে একসঙ্গে তোমাদের কি বলে এখানে আমাদের যেটা দরকার যে আমাদের গল্প বলা, যেমন আমরা গল্প বলি যার মাধ্যমে ভাষারও একটা বিকাশ ঘটে, আবার সাক্ষরতা দক্ষতারও একটা বিকাশ ঘটে, এটা দরকার। শিক্ষার্থীরা যখন গল্প বলেন তখন শিক্ষক শোনেন, তিনি সেটাকে মূল্যায়ন করে দেন, এবং আবার শিক্ষক যখন বলেন সেটা শিক্ষার্থীরা শোনেন এবং তিনি সেটাকে বিশ্লেষণ করে দেন। একজন শিক্ষক, সেটার কাজ হচ্ছে বিশ্লেষণ করে দেওয়া। নেক্সট নেক্সট বলছে দেখো যে প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে বোঝায়। নাম্বার 9 বলছে প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে বোঝায় অনুশীলন ও চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখা, প্রথমে গান আঙ্গিক শেখা এবং তারপর ক্রিয়ার দিকে যাওয়া। তারপর বলছে স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে শেখা, যেখানে আঙ্গিক তার পরিপ্রেক্ষিতে দৃষ্ট ও ব্যবহৃত হয়। আর ডি বলছে পদ্ধতিগতভাবে আঙ্গিককে শেখা, যেখানে শিক্ষার্থী ক্রমান্বয়িক বিকাশের মধ্য দিয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে বলবো যে প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে বোঝায় যেখানে প্রথমে আঙ্গিক শেখা, তারপর ক্রিয়ার দিকে যাওয়া। এক্ষেত্রে উত্তরটা হবে যে না, এখানে উত্তরটা হবে যে স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে শেখা। আমরা ব্যাকরণ কি শিখি, আগে উদাহরণটা জানবো। আমাদের আরোহী পদ্ধতি মনে পড়ছে, বলেছিলাম আগের দিন যে প্রথমে আগে উদাহরণ জানবো, তারপর সূত্রটাকে সেই উদাহরণের উপর ফেলে বিশ্লেষণ করব। তাহলে উদাহরণ থেকে আগে শেখা, যেখানে আঙ্গিক এবং তার পরিপ্রেক্ষিতে দৃষ্ট ও ব্যবহৃত হয়, ঠিক আছে। এইভাবে আমাদেরকে ব্যাকরণ কিন্তু শিখতে হবে। তাহলে সি হবে উত্তর, এক্ষেত্রে সি হচ্ছে উত্তর। 9 হলো সি। 10 হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়। তোমরা এটা বলো, একটু ভেবে বলো, এটা পেরে যাবে। বক্তৃতা থেকে নোট নেওয়া পাঠ দক্ষতা নয়, ঠিক আছে, ভালো পড়তে গেলে এই দক্ষতা লাগে না। পড়ার সময় নোট নেওয়া, সংক্ষিপ্ত সার লেখা, আর একটি অনুষ্ঠানের জন্য আলোচ্য সূচি লেখা। এখানে আনসার হবে ডি, যেটা কোনো পাঠ দক্ষতার মধ্যে পড়ে না, যেটা হচ্ছে একটা অনুষ্ঠানের জন্য কোনো আলোচ্য সূচি লেখা। পরেরটা দেখো 11 বলছে যে পাঠ্যপুস্তক লেখকেরা সবসময় মৌলিক লেখকদের গদ্য কবিতা এবং গল্প সংযুক্ত করেন। তারা সংবাদপত্র পত্রপত্রিকা মৌলিক অংশ সংযুক্ত করেন, কারণটা কি? তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়, পাঠ্যপুস্তক রচয়িতারা তাদের পছন্দ করেন, তারা অনুশীলন নির্মাণে কর্মক্ষম হয়, আর তারা পাঠ উপযুক্ত। কোনটা? তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়, অর্থাৎ কি করেন না, মৌলিক লেখকদের গদ্য কবিতা গল্প সংযুক্ত করেন পাঠ্যপুস্তকরা, ঠিক আছে। তারা পত্রপত্রিকার মৌলিক অংশ এগুলোকেও সংযুক্ত করেন। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা বলছে যে পাঠ্যপুস্তক লেখকেরা সবসময় মৌলিক লেখকদের গদ্য কবিতা এবং গল্প সংযুক্ত করেন। এক্ষেত্রে আমরা যেটা বলবো, যেটা এক্ষেত্রে দরকার, সেটা হচ্ছে যে তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়। তাদের উপর মানুষের তো একটা তোমার কি বলে একটা নির্ভরতা থাকে,
তো সেই কারণে দেখবে আমরা খুব একটা নতুনদের লেখা নিয়ে পাঠ্যসূচি তৈরি করি না, যখন করি সাধারণত পুরনোদের উপরেই ভরসা করি। খুব একটা আধুনিক কালের লেখকদেরকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে স্থান দিতে চাই না, যদিও বা দিই একদম সাম্প্রতিক কালে যারা বিশেষ নাম করেছে তাদের জন্য। ঠিক আছে, নেক্সট 12 বলছে শিক্ষক নিজের গতিতে পাঠ পড়ে যাবেন এবং ছাত্ররা গোষ্ঠীবদ্ধভাবে বিষয়টা সংক্ষিপ্ত সার নির্মাণ করে সেই পাঠকে আবার পুনর্গঠন করবেন। এটা কি? লেখ নির্দেশ, ব্যাকরণ লেখ নির্দেশ, পুনর্দেখন কাজ, আর পারস্পরিক লেখ নির্দেশ। দেখো, এটা হতে পারেন, এটা হলো ব্যাকরণ লেখ। ছাত্ররা গোষ্ঠীবদ্ধভাবে সংক্ষিপ্ত সার কখন করতে পারবে? যখন ওরা ব্যাকরণটা জানবে, দিয়ে ওরা সামারাইজড করবে, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, সামারাইজড করবে, যেটাকে সংক্ষিপ্ত স্কিমিং বলে থাকি। ঠিক আছে, নির্মাণ করে পাঠকে আবার পুনর্গঠন করবে, এটাকে ব্যাকরণ লেখ নির্দেশ হবে এক্ষেত্রে উত্তর। এই যে সংক্ষিপ্ত সার ব্যাপারটা আছে না, এটাকে আমরা স্কিমিং বলে থাকি, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, স্কিমিং করা এটাকে বলা হয়, স্কিমিং করে থাকি। ঠিক আছে, আচ্ছা চলো, নেক্সট হচ্ছে যে 13 প্রাথমিক ভাষার বিকাশ বলতে কি বোঝায়? আমি আগেই বলেছি, ফার্স্ট ভাষা শিখতে গেলে এটা একদম প্রথমেই আমি বলছিলাম যে দেখো, ভাষা যদি আমরা প্রথমে শিখি, যেটা আগে দরকার সেটা হলো অর্জন, বা যেটাকে আমরা বলে থাকি আয়ত্তীকরণ। ঠিক আছে, অ্যাকুইজিশন যেটাকে বলি, আয়ত্তীকরণ। ওকে, তারপরে হচ্ছে শিখন, এটা হলো গুরুত্বপূর্ণ, শিখন। তাহলে ফার্স্টে হচ্ছে অর্জন, অর্জন করা। 14 দেখো, প্রথম শ্রেণীকক্ষের একটি শিক্ষকের ছাত্রদের মাতৃভাষা আলাদা ছিল। গেল, এবার তিনি কি করছেন, ছাত্রদের মাতৃভাষা সব আলাদা আলাদা, তিনি শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে সব ভাষায় পরস্পরকে সম্বোধন করতে বলছেন। ছাত্ররা প্রতিদিন ভিন্ন ভাষার কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে, তাহলে এক্ষেত্রে তিনি কোন কৌশল ব্যবহার করছেন? উপায় হিসেবে বহুভাষিক ব্যবহার, বহুভাষা পরিচয়, কৌশল রূপে বিবিধতা, আর একটা হচ্ছে একভাষিকতা। একভাষিকতা তো নয়, ডাইভার্সিটিও নয়, এখানে উপায় হিসেবে বহুভাষিক ব্যবহার, যেখানে তাদের মাতৃভাষা আলাদা আলাদা ছিল। ঠিক আছে, সবাই আলাদা আলাদা মানুষ, তাদেরকে তিনি প্রত্যেকদিন কিছু না কিছু শব্দের সঙ্গে পরিচিত করছেন, এটা হলো মাল্টিলিঙ্গুয়ালিজম। ঠিক আছে, বহুভাষিক পরিচয়। আর বহুভাষা পরিচয় পলিগ্লটিজম যেটাকে আমরা বলি, যে অনেক ভাষা জানে, কিন্তু এখানে তো একজন ব্যক্তি অনেক ভাষা জানার কথা বলছে না, প্রত্যেককে একটা একটা করে প্রত্যেকের ভাষা শেখার কথা বলা হচ্ছে, বা জানছে মানে তারা শিখছে, তাহলে এটা হলো বহু ভাষাবাদ। দেখো, তোমাদের সিটেট এর কোয়েশ্চেন পেপার পাওয়া যাচ্ছে লাস্ট 10 ইয়ার্স এর যাবতীয় যে 5টা সাবজেক্ট রয়েছে, ইনক্লুডিং তোমাদের পরিবেশ, একটা আলাদা নোটস পাওয়া যাচ্ছে, যেটা আপার প্রাইমারির জন্য সেকশনের। যারা নিতে চাইছো উইথ আনসার, যারা নিতে চাইছো এই মেটেরিয়ালসটা নিতে পারো ₹195 দিয়ে 8348817027 এই নাম্বারে, তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবে না পেমেন্ট হয়ে যাবার পরে। আচ্ছা, তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক, যে নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? একটা গান ও ছড়ার মাধ্যমে, একটা শব্দ এবং ছোট বাক্য ব্যবহার, একটা বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, আর একটা হলো বাচিক ব্যবহারের মধ্যে। ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটা আদর্শ নয়, বা কোনটা আদর্শ নয় মানে প্রয়োজন নেই। ঠিক আছে, এটাই গেল তোমাদের আজকের হোমওয়ার্ক। ওকে, চলো সকলে তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্ত। বারবার বলছি, তোমাদের যে যে চ্যাপ্টারগুলোতে অসুবিধা আছে কোয়েশ্চেন করার সাথে সাথে সেগুলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর কোথাও আমি কিন্তু আগের মতো বেঙ্গলি ক্লাসে যে প্রেজেন্টেশন ছিল তোমাদের, বা যে ধরনের তোমরা উপস্থিত থাকতে, সেটা কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, চেষ্টা করো একটু ক্লাসগুলো করতে, এবং তোমাদের সকলের যে
তোমাদের যে সকলের উপস্থিতি ক্লাসে, সেটাই কিন্তু অবশ্যই একজন টিচারকে আনন্দ দেয়। ঠিক আছে, এটাই তা তোমাদের কাছ থেকে আমাদের প্রাপ্য। ওকে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাকো, সকলে ভালো থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আবার কিছু প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ।